আপনি যে ব্যাগ ভর্তি জিনিস নিয়ে আইছেন, বাইরের বাসায় যাইতেছেন, এত কিছু আপনার কি দরকার ছিল? আমার ভাই লাখে একটা এত ভালো রেজাল্ট করছে, আমার গ্রামের গর্ব। ও মাই গড, তোমাদের মতো মানুষ কেন মানে আত্মীয় স্বজন বলে পরিচয় দিতে ঘৃণা লাগে আমার। মায়ের জীবনের সবচেয়ে বড় অলংকার হইতেছে তার স্বামী আর স্বামীর সম্মান। তুমি রেখাদের বাড়ির নতুন কাজের লোক? ভাই ভাবি হারা চায় না আমরা এখানে থাকি। একটা রাইটের লেগে সিঁড়ি নিচে থাকতে দিচ্ছে, এর লেগে ধরে নিলা, তারা আমাকে ভালোবাসে না। ও আমার ছোট ভাই, কিন্তু ও সবকিছু করেছে জীবনে বড় ভাইয়ের মতো। জুতাটা মুছে দে। তোমার ভাইকে দিয়ে আমার ভাইটাকে অপমান করা রে। কে হারামির বাচ্চা আমার বউর দিকে বাজে নজর দিচ্ছে, ওর আজকে জানি ওর ভালো পাবে। তুই চলে যাবি, কালকে তোর কয়টা টাকা দিয়ে দেবো রে? তুই গ্রামে শান্তি থাক। এই বাড়িতে মানুষের কোনো দাম নাই, আর তুই তো ছাগল। যুবরাজ বাবা আমার, আরে না খাইতে খাইতে শুকাই গেছস। দেখ কত কষ্ট করে তোর লিগে কাঁঠাল পাতা পাইছি। ঢাকা শহরে খালি বিল্ডিং আর বিল্ডিং, একটাও গাছ নাই। কি করুম ক? যেখানে মানুষের থাকার কথা ওই জায়গায় সব বিল্ডিং হয়ে গেছে। এই জন্যই আমি ঢাকা শহরে আইতে চাই নাই। খালি তোর আর পরির ভবিষ্যতের কথা চিন্তা করে ঢাকা শহরে আইছি। খা, পেটটা করে খা। তুমি বুঝি এই ছাগলের মালিক? ছাগলের মালিক আমি কেমনে হবো? এই দুনিয়ার সবকিছুর মালিক তো আল্লাহ, তেমনি ওর মালিক আল্লাহ। আমি খালি পাহারাদার মাত্র। আপনি কে? আমি আমি এই বাড়ির পাহারাদার। কি কর? এরকম একজন বয়স্ক মহিলার পাহারাদার রাখছে? তোমার মতোই বললাম। তুমি যেমন বললে যে এই ছাগলের মালিক আল্লাহ, তুমি ছাগলের পাহারাদার, ঠিক তেমনি বললাম যে এই বাড়ির মালিক তো আল্লাহ, কিন্তু এই বাড়ি সৎ ভাইকে সৎ ভাই বললে দোষ। ও আমার ছোট ভাই, আমি পড়াশোনা করেছি, ও খেতে হাল চাষ করেছে, ও জমি বিক্রি করে সেই খরচ দিয়েছে। আজকে আমি যে দাঁড়িয়ে আছি না রনি, পুরোটাই রাজার অবদান। আজকে বন্যায় ওর জমি জিরাত সব গেছে। ও যদি শুনতে পায় ওকে আমি সৎ ভাই বলে অ্যাড্রেস করছি, অনেক বেশি কষ্ট পাবে। তোমার সমস্ত থার্ড ক্লাস মার্কা ভাই নিয়ে আমি পড়ে আনকালচার লোকগুলোর সাথে থাকতে থাকতে তুমি একটা আনকালচার হচ্ছ। কি ছাগল এখানে কেন? তোমরা মানুষ নাকি অন্য কিছু? তোমাদের মতো মানুষ কেন আত্মীয় স্বজন বলে পরিচয় দিতে ঘৃণা লাগে। মানে আমার সোফার মধ্যে ছাগল পটি করে দিছে। তোমরা জানো এই সোফার দাম কত? আমি আর এই বাড়িতে এক মুহূর্তে থাকবো না। বাসায় কালকে একটা অনুষ্ঠান আছে, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আইতেছে কালকে, অসম্মান হয়ে যাবো নাইলে। তুমি আমাকে বাড়ি থেকে বাইরে যেতে কইতেছো? তোরা কি আমি চলে যেতে করতে পারি নাকি? ডিরেক্টলি বললেই পারো, যেহেতু মেহমান আসছে তাদেরকে তো আমাদের থাকার ব্যবস্থা করতে হবে। তুমি আর রানী যদি ওই সিঁড়ির নিচে জায়গাটাতে একটু ব্যবস্থা করে নিতে কয়েকদিন থাকার জন্য, তাহলে খুব ভালো হতো। সিঁড়ির ঘরে ভালোই বউ, কালকে সকালবেলা আমরা সিঁড়ি ঘরে চলে যাবো না। অহনি গেলে ভালো হয়। নতুন বুয়া রাখছিস নাকি? পার্মানেন্ট না ছোটা বুয়া? ও যদি ভালো কাজ করে তাহলে তো আমাদের বাসাতেও কাজ করতে পারে। তুই কাজের ছেলে, কাজ করবি। জুতাটা মোড়। তোর মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা একদম ঠিক আছে, আমি যা বলছি তাই হবে। এই বাড়িতে থাকলে ওরা তোর কাজের বেড়ি বানাই ফেলাইবো। আমি তোর কাজের বেড়ি হইতে দেবো না। দরকার হলে আমি রিক্সা চালাবো, তারপরে তোর আমি এই বাড়িতে থাকতে দেবো না। এই বাড়ির থেকে আমি অন্য বাড়িতে নিয়ে যাবো তোর। নিজের বাড়িতে কাজ করলে কি কেউ কাজের বুটি হয়? কত বড় লোক আত্মীয় স্বজনরা আইছে, মেহমান আইছে, হ্যাঁ গো সামনে আমগো তো কাজের লোকই লাগে। দেখেন আপনার ভাই ভাবি আমগো তো অনেক বড় উপকার করতেছে, আমগো আশ্রয় দিছে, থাকুনের জায়গা দিছে, খাইতে দিতেছে। একটু কাজ করলে যদি আগো সাহায্য হয় করি। আজকের পর থেকে এগুলোই পড়বে। তোমার ওই ছিঁড়া ফাটা কাপড় যেন আর পরতে না দেখি। ছিঁড়া ফাটা কাপড় বলে আমার মান সম্মান নিয়ে টানাটানি হয়। যুবরাজ বাবা আমার, আরে না খাইতে খাইতে শুকাই গেছস। দেখ কত কষ্ট করে তোর লিগে কাঁঠাল পাতা পাইছি। ঢাকা শহরে খালি বিল্ডিং আর বিল্ডিং, একটাও গাছ নাই। কি করুম ক? যেখানে মানুষের থাকার কথা ওই জায়গায় সব বিল্ডিং হয়ে গেছে। এই জন্যই আমি ঢাকা শহরে আইতে চাই নাই। খালি তোর আর পরির ভবিষ্যতের কথা চিন্তা করে ঢাকা শহরে আইছি। খা, পেটটা করে খা। তুমি বুঝি এই ছাগলের মালিক? ছাগলের মালিক আমি কেমনে হবো? এই দুনিয়ার সবকিছুর মালিক তো আল্লাহ, তেমনি ওর মালিক আল্লাহ। আমি খালি পাহারাদার মাত্র। আপনি কে? আমি আমি এই বাড়ির পাহারাদার। কি কর? এরকম একজন বয়স্ক মহিলার পাহারাদার রাখছে? তোমার মতোই বললাম। তুমি যেমন বললে যে এই ছাগলের মালিক আল্লাহ, তুমি ছাগলের পাহারাদার, ঠিক তেমনি বললাম যে এই বাড়ির মালিক তো আল্লাহ, কিন্তু এই বাড়ির ঢাকা শহরের কাছে সব বিষ কথা খায়, মনে কথা বুঝতে তাই না? সেটা পুরি খানা
ও মাই গড, মানে বুঝলাম না, এগুলো কি ছাগল এখানে কেন? হ্যাঁ, এই তোমরা মানুষ নাকি অন্য কিছু? গরু ছাগল সব একসাথে আমার ড্রয়িং রুমে, নোংরা। আমার একদম বমি আসছে। আনকালচার গাইয়া ভূত কতগুলো। এই তোমাদের মতো মানুষ কেন, মানে আত্মীয় স্বজন বলে পরিচয় দিতেও ঘৃণা লাগে আমার। ভাবি আসলে ইয়া আল্লাহ, মানে আমার সোফার মধ্যে ছাগল পটি করে দিছে। এই তোমরা জানো এই সোফার দাম কত? দাম কত জানো? ভাবি, যুবরাজ তো কোনোদিন ঢাকা শহরে আসে নাই, সোফা নরম সোফা পাইয়া এনে বইয়া পেট পরিষ্কার করে ফেলাইছে। আমি পরিষ্কার করে দিতেছি ভাবি। তোমার যা খুশি করো, আমি আর এই বাড়িতে এক মুহূর্তে থাকবো না। আপনি যে কি না, আপনি বুঝেন না যুবরাজ যেমন দামি সোফার মধ্যে বসাইছেন কেন? আর আমি বসাইছি নাকি? ও নিজের থেকে উঠছে। আচ্ছা আমি পরিষ্কার করে দিতেছি। আরে আমি উঠাইছি, যুবরাজ একলা একলাই উঠছে। এই চিপার মধ্যে ঢুকছে আবার, দেখো আবার নিচে তো সরাই গেল গা। যুবরাজ কই গেছে? পিছিয়ে গেছে নি? যুবরাজ যুবরাজ নাই তো নে, আয় হ্যাঁ, যুবরাজ আমি বাইরে বাইরে আর দেখো আমি যাতেছি। কুসুম সোনা রে, পুচলু বাবা রে, কুসুম সোনা রে, তুমি আমার সঙ্গে খেলবে, কথা বলবে? ওলি ওলি সোনা, কথা বলতে চাও আমার সাথে? যুবরাজ কিসের বাবা রে, যুবরাজ বুঝলি সোনা রে, আমার পুচলু সোনা রে, ওলি ওলি ওলি। খালাম্মা আসসালামু আলাইকুম। ওই আমগো ছাগল এখানে চলে এসে। ও, এই ছাগলের মালিক তুমি? তুমি? আমি রানী, আমি ওই রেখা ভাবি গো বাড়িতে আইছি। ও, তুমি রেখাদের বাড়ির নতুন কাজের লোক? জি, কাজ করি। আরে মা, তুমি কিছু মনে করো না, তুমি কি একটু আমার বাড়িতে কাজ করে দিতে পারবে? মানে জানো, ও অনেক কাজের লোক রাখি, কিন্তু এই যে আমি একা থাকি তো পুরো বাড়িতে আর কেউ থাকে না। শোনো মা, তুমি বেতন নিয়ে চিন্তা করো না, তুমি যা টাকা চাও আমি তাই দিব। খালাম্মা আপনি মুরব্বী মানুষ, আমার মায়ের মতন। আপনার বাড়িতে কাজ করতে হইব তো টাকা পয়সা দেওয়া লাগবো না, আমি এমনিতেই কাজ করে দিয়ে যাবো না। মা, মারে আয় তো একটু কাছে আদর করে দে। এই যুবরাজ তোমার না? হ্যাঁ নামও জানেন আপনি খালাম্মা? আয় খালাম্মারে তো অনেক জ্বালাইছস। যুবরাজকে নিয়ে মাঝে মাঝে এসো, অন্তত ওর সাথে গল্প গুজব তো করতে পারবো। আসো আমার সঙ্গে গল্প করবে, তাই না? ঠিক আছে খালাম্মা, মনে আসি। আসসালামু আলাইকুম। মা ও রাগ করছে, দেখছেন? রাগ করস কে? বাই যুবরাজ, বাই। এখানে সেখানে পেট পরিষ্কার করবি না, বুঝছস? বুঝছস না তো কিছু, ওই সব ছাগল। বুঝছ? যাও এখন ঘুমায় পড়ে, রাইত দিচ্ছে না, যাও। ও ভাইজান আসো, বসো। না, তোর লগে একটা কথা দিতে আইছিলাম। ক ভাই, কি কইবা? ইয়ে, বাসায় কালকে একটা অনুষ্ঠান আছে, ছোট মোটো তুলির বার্থডে, তো কিছু গেস্ট মেস্ট আইতো আর কি। বাহ, তাহলে তো খুবই ভালো কথা। আরো কিছু বলতে হবে না? গেস্ট আসলে তো গেস্ট অনুযায়ী ঘরটাকে সাজাতে হবে, তাই না? না, মনে কর আমার তো ফ্ল্যাটটা শুরু না, রুমও নাই তেমন বেশি, তারপরে ধর হোটেলও ভাড়া করতে পারবো না, তো শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আইতেছে কালকে, তো মনে কর অসম্মান হয়ে যাবো নাইলে, তাকে সামনে তো অসম্মান হইতে পারবো না। ভাইজান তাহলে কি তুমি আমাকে বাড়ি থেকে বাইরে যেতে কইতেছো? আরে না না, সি সি সি, কি কস না কস, তোরা কি আমি চলে যেতে কইতে পারি নাকি? আমি খালি কইতেছিলাম তুই শুধু
আচ্ছা তুমি এত ইনায় বিনায় কথা বলতেছো কেন? হ্যাঁ, ডিরেক্টলি বললেই পারো, শোনো রাজা, যেহেতু মেহমান আসছে তাদেরকে তো আমাদের থাকার ব্যবস্থা করতে হবে, তাই না? আর এই ঘরের অবস্থা তো ও মাই গড, মানে বুঝলাম না, এগুলো কি ছাগল এখানে কেন? হ্যাঁ, এই তোমরা মানুষ নাকি অন্য কিছু? গরু ছাগল সব একসাথে আমাদের ড্রয়িং রুমে, নোংরা। আমার একদম বমি আসছে। আনকালচার গাইয়া ভূত কতগুলো। আর তোমাদের মতো মানুষ কেন, মানে আত্মীয় স্বজন বলে পরিচয় দিতেও ঘৃণা লাগে আমার। ভাবি আসলে ইয়া আল্লাহ, মানে আমার সোফার মধ্যে ছাগল পটি করে দিছে। এই তোমরা জানো এই সোফার দাম কত? দাম কত জানো? ভাবি, যুবরাজ তো কোনোদিন ঢাকা শহরে আসে নাই, সোফা নরম সোফা পাইয়া এনে বইয়া পেট পরিষ্কার করে ফেলাইছে। আমি পরিষ্কার করে দিতেছি ভাবি। তোমার যা খুশি করো, আমি আর দেখো, আমি তোমাকে ক্লিয়ার বলে দিচ্ছি, কেউ ভূতগুলো যদি একই ছাদের নিচে আমার সাথে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না, প্রয়োজনে আমি বাবার বাড়ি চলে যাবো। ওরা মাত্র এসেছে, একটা দুইটা দিন থাকুক, আমি ওদেরকে বুঝিয়ে বলছি। আরে ওর কি কোনো কিছুর অভাব আছে নি? হ্যাঁ, ওদের মতো লোক কি ঢাকা শহরে এসে থাকার মতো না? ওদের জায়গা জমি কোনো কিছুর অভাব নেই। আমি ওকে কতবার বলেছি না শহরে এসে কিছু করতে? অলওয়েজ তো বলেছে যে এই ইট কাঠ পাথরের মধ্যে ও মানুষ হিসেবে কিছু করতে পারবে না, ওর পক্ষে কিছু করা অসম্ভব। একদিন, দুই দিন, তারপর এক দুই সপ্তাহ, তারপর এক দুই মাস, পরশুদিন তুলির জন্মদিন, সোশ্যাল মিডিয়াতে কভারেজ হবে। আমি কাদেরকে পরিচয় করিয়ে দেব? হ্যাঁ, এই গেও ভূতদেরকে? আমার মান সম্মান কিছু থাকবে? ও যদি তোমার আপন ভাই হতো, তারপর একটা কথা ছিল, সে তোমার সৎ ভাই। আস্তে কথা বলো রেখা, রাজা যদি শুনতে পারে তাহলে বিশ্বাস করো ও কিন্তু কেলেঙ্কারে বাঁধিয়ে দেবে। তাহলে কি করবো? সত্যকে সত্য বলবো না? সৎ ভাইকে সৎ ভাই বললে দোষ, তাই না? কি একটা শব্দ সৎ ভাই, এটা শুনলে না মানে মাথায় রক্ত চিরিক দিয়ে ওঠে। আমার কাছেও বিষের মতো, রাজার কাছেও বিষের মতো। আমার কাছে ভাই মানে ভাই, ও আবার ছোট ভাই, কিন্তু ও সবকিছু করেছে জীবনে বড় ভাইয়ের মতো। আমি কলেজে পড়াশোনা করেছি, ও খেতে হাল চাষ করেছে, আমি কোচিং করেছি, ও জমি বিক্রি করে সেই খরচ দিয়েছে। হ্যাঁ, আজকে আমি যে দাঁড়িয়ে আছি না রনি, এই জায়গায় পুরোটাই রাজার অবদান। আজকে বন্যায় ওর জমি জিরাত সব গেছে, নাহলে রাজার মতো মানুষ শহরে এসে থাকে। কিন্তু আজকে ও যদি শুনতে পায় ওকে আমি সৎ ভাই বলে অ্যাড্রেস করছি, এই নদীতে বন্যায় জমি জিরাত হারিয়ে না যত কষ্ট পেয়েছে তার থেকে অনেক অনেক বেশি কষ্ট পাবে। সেটা তোমার মাথা ব্যথা, তোমার ভাইয়ের মাথা ব্যথা, আমার না। আমার সন্তান আছে, আমার পরিবার আছে, আমার সম্মান আছে, আমার সমাজ আছে। তোমার এই সমস্ত থার্ড ক্লাস মার্কা ভাই নিয়ে আমি পড়ে থাকতে পারবো না। ছোট মোটো তুলির বার্থডে তো কিছু গেস্ট ফেস্ট আইতো আর কি। বাহ, তাহলে তো খুবই ভালো কথা। আরো কিছু বলতে হবে না? গেস্ট আসলে তো গেস্ট অনুযায়ী ঘরটাকে সাজাতে হবে, তাই না? আমার তো ফ্ল্যাটটা ছোট না, রুমও নাই তেমন বেশি, তারপর ধর হোটেলও ভাড়া করতে পারবো না। তো শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আইতেছে কালকে, তো মনে কর অসম্মান হয়ে যাবো নাইলে, তার সামনে তো অসম্মান হইতে পারবো না। ভাইজান, তাহলে কি তুমি আমার বাড়ি থেকে বাইরে যেতে কইতেছো? আরে না না, সি সি সি, কি কস না কস, তোরা কি আমি চলে যেতে করতে পারি নাকি? আমি খালি কইতেছিলাম তুই শুধু। আচ্ছা তুমি এত ইনায় বিনায় কথা বলতেছো কেন? হ্যাঁ, ডিরেক্টলি বললেই পারো, শোনো রাজা, যেহেতু মেহমান আসছে তাদেরকে তো আমাদের থাকার ব্যবস্থা করতে হবে, তাই না? আর এই ঘরের অবস্থা তো যা তা করে রেখেছো, তাই বলছিলাম তুমি আর রানী যদি ওই সিঁড়ির নিচে জায়গাটাতে একটু ব্যবস্থা করে নিতে কয়েকদিন থাকার জন্য, তাহলে খুব ভালো হতো। এই ঘরটা তো চারিপাশে আটকা, একদম আলো বাতাস ঠিক মতো ঢুকে না। সিঁড়ির ঘরে ভালো হইব, কালকে সকালবেলা আমরা সিঁড়ি ঘরে চলে যাবো না। না না, অহনি গেলে ভালো হয়, সকালে তো গেস্ট তো চলে যাইব, একটু ঘরটা গুছানি লাগবো না? আমার মনে হয় কি, ভাই ভাবি হারা চায় না আমরা এনে থাকি। আমরা থাকা তো মনে হয় অসুবিধা হইতেছে। চলেন আমরা গ্রামে চলে যাই। একটা রাইটের লেগে সিঁড়ির নিচে থাকতে দিছে, এর লেগে ধরে নিলা, তারা আমাকে ভালোবাসে না। তো আত্মীয় স্বজন আইব, আমরা যদি ঘরে শুয়ে থাকি আত্মীয় স্বজন থাকবো কোন জায়গায়? কেন গ্রামে যখন কোনো বিয়া লাগে তখন আমরা আত্মীয় স্বজন লিগে পুরো বাড়ি ছেড়ে দিই, আমরা যাই খের দিয়ে বিছনা পাইতে শুয়ে থাকি, তখন মান সম্মান যায় না। এখন আছে মান সম্মানের কথা কইতে। আপনি সবসময় নিজের মতো করে সবকিছু বুঝেন। ওকে যে তুলির জন্মদিন, কি দিবেন জন্মদিনে? কিছু ভাবছেন? টাকা পয়সা তো কিছুই নেই। আমার এই স্বর্ণের চেইনটা উপর হিসেবে দিয়েন। কি কস? এটা তো আমাকে বিয়ার চেইন, এই একটাই স্বর্ণ অলংকার আমি দিছিলাম তোদের।
মাইয়া জীবনের সবচেয়ে বড় অলংকার হইতেছে তার স্বামী আর স্বামীর সম্মান। কালকে আপনার যদি সম্মানই না থাকে তাহলে আমি অলংকার দিয়ে কি করব? এই চলে এদিকে কোন দে কোন জুতাটা মুছে দে, খাবার সব ময়লা পড়েছে। আমি তো এবারে আরে তোর পরিচয় জানতে চেয়েছি, ও তো টেলারি, তুই যেই হো তুই কাজের ছেলে, কাজ করবি। জুতাটা মুছে। কি অবস্থা? খাবার ঠিক ছিল? আরে পেট খালি গেল। এদিকটা দে। তুমি কি কাজ করলে রে আজকে? তোমার ভাইকে দিয়ে আমার ভাইটাকে অপমান করালে? আমি যা করেছি বেশ করেছি, যদি প্রয়োজন হয় আরো করব। কড়াই গন্ডা সব উসুল করব। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় বলো তো? না মানে ঢাকা শহরে তো এখন কাজের লোক পাওয়াটা খুব মুশকিল ব্যাপার, তাই না? তার উপরে আবার ঘর ভর্তি এত গেস্ট, সবার কাজ অনেক চাপ। তোমার ভাইয়ের বউটা তো সারাদিন বসে কি সময় কাটায়, সে যদি টুকটাক কাজ করে তাহলে তো আমার উপর চাপটা একটু কম পড়ে। আবার দুদিন পরে তো তুলে স্কুল খুলে ফেলবে, ওকে স্কুলে আনা নেওয়া করা অনেক ঝামেলা। কি বলছো এগুলো রেখা? হ্যাঁ, তোর মাথা খারাপ হয়ে গেছে? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা একদম ঠিক আছে, আর আমি যা বলছি তাই হবে। তোমার মতের বিরুদ্ধে যাওয়ার কোনো সাধ্য আমার আছে? ইয়েস, আমি বুঝে গেছি রানী, এই বাড়িতে থাকলে ওরা তোর কাজের বেড়ি বানায় ফেলাইবো। আমি তোর কাজের বেড়ি বেঁধে দেবো না, দরকার হলে আমি রিক্সা চালাবো, দিন মজুরি করুন, তারপর তোর আমি এবারে থাকতে দেবো না। এবারের থেকে আরো অন্য বাড়িতে নিয়ে যাবো তোদের, আলাদা বাসায় মারা রাখুন তোদের। এটা কি যে কর না আপনি? নিজের বাড়িতে কাজ করলে কি কেউ কাজের বুটি হয় কোন? তাছাড়া আমগো যে আত্মীয় স্বজন কইবো, আরো শরম পাইবো না? কত বড় লোক আত্মীয় স্বজনরা আইসে, মেহমান আইসে, মন খারাপ করেন না। এই নাও, এখানে তুলে কিছু ছোটবেলার কাপড় আর আমাদের একটু পুরোনো শাড়ি আছে। আজকের পর থেকে এগুলি হবে। তোমার ওই ছিঁড়া ফাটা কাপড় যেন আর করতে না দেখি, কারণ ওই ছিঁড়া ফাটা কাপড় বলে আমার মান সম্মান নিয়ে টানাটানি। ভাবি, এখানে আরো 3টা চেয়ার আছে না? হ্যাঁ ছিল তো, তো ভেঙে গেছে তো তাই সরিয়ে দিয়েছি। তাহলে আপনাদের খাওয়া শেষ হলে তারপর আমরা খাবো। না না, পরে বসা কি দরকার, এখনই বসো। ওই যে নিচে খালি জায়গা আছে, সেখানে বসে পড়। সমস্যা নাই, বাড়ির মানুষ মাটিতে বসে খাইলে ভালো। আর গ্রামে থাকতো তো আমরা বাড়িতে বসে খাইতাম। পরে পরে আমার কাছে তো না, আমার কাছে তো রানী, ওইখানে আলু ভর্তা আছে, ডাল আছে আর সবজি আছে, এগুলো তুমি নাও। হ্যাঁ ভাবি, পরির লেগা এক পিস মুরগি দেন। দেখো রানী, আমার স্বামীর একার ইনকামে এভাবে প্রতিদিন মাছ মাংস আমাকে খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব না, তাই সপ্তাহে একদিন মাছ আর একদিন মাংস থাকবে, আর বাকি দিন এইসব শাক সবজি ভর্তা এইসবই চলবে। তোমাদের যদি সেটাই সমস্যা হয় তাহলে তোমরা চলে যেতে পারো। আম্মা, আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাও। মাংস খাইতে দেবো না, আলু ভর্তা ডাল দিয়ে খাইলে তুমি বড় হয়ে পাইলট হইতে পারবা, প্লেন চালাইবা। আম্মু, আলু ভর্তা দিয়ে ভাত খেলে বলে পাইলট হওয়া যায়? আমি মাংস খাবো না, আলু ভর্তা খাবো। থাক, এত রাগ করেন না। দুপুরে কিছু খাইলেন না, রাইতেও কিছু খাইলেন না, এমনি না খেয়ে থাকলে তো শরীর খারাপ করবো। এই বাড়িতে থাকতে হইলে কাজের লোকের মতোই থাকতে হইব, এটা আমি মাইনা নিয়েছি। একটা জিনিস নিয়ে আফসোস লাগে, স্বপ্ন দেখছিলাম মাইয়ারে একটা ভালো স্কুলে পড়ামো, বড় হইলে ডাক্তার বানামো, কিন্তু মাইয়ারে এখনো ভর্তি করতে পারলাম না স্কুলে। আপনি একটু কাম কাজের খোঁজ করেন না? কাজের খোঁজ করতে গেছিলাম, রিক্সাতে চালামো তার কোনো উপায় নেই, অপরিচিত কারো কাছে রিক্সা দিব না ভাড়া, আমার তো কোনো গ্যারান্টি নেই, আমার গ্যারান্টি দিব এরকম কোনো মানুষও নাই। কি যে করুন,
কেমনে খাবো কেমনে থাকুন কিচ্ছু বুঝতেছি না, এসব অপমান আর ভালো লাগে না। আপনার ভাই ভাবি হ্যাঁ করে দোষ দিয়া তো লাভ নাই। ঢাকা শহরের সবাই একটু হিসাব করে সংসার চালায়, আর বউ মানুষ তো একটু হিসাব করবই। বউ হিসাবে না হইলে কি আর সংসার চলবো? হ্যাঁ 3 জন সদস্য, আমরা আরো 3 জন, হ্যাঁ গো এনে থাকতাছি খাইতাছি, একটু হিসাব তো করবই। আপনি এসব নিয়ে আর মন খারাপ করেন না। এক গ্লাস পানি খাওয়াবি? হ্যাঁ বহেন, আমি আনতাছি। আমি বুঝে গেছি রানী, এই বাড়িতে থাকলে ওরা তোরে কাজের বেড়ি বানাই ফেলাইবো। আমি তোরে কাজের বেড়ি হইতে দেব না। দরকার হলে আমি রিক্সা চালাবো, দিন মজুরি করুম, তারপরে তোর আমি এই বাড়িতে থাকতে দেবো না। এই বাড়ির থেকে আমি অন্য বাড়িতে নিয়ে যাবো তোরে, আলাদা বাসায় ভাড়া রাখুম তোরে। এটা কি যে কর না আপনি? নিজের বাড়িতে কাজ করলে কি কেউ কাজের বুটি হয় কোন? তাছাড়া আমগো যে আত্মীয় স্বজন কইব, আরো শরম পাইব না? কত বড় লোক আত্মীয় স্বজনরা আইছে, মেহমান আইছে, হ্যাঁ গো সামনে আমগো তো কাজের লোকই লাগে। দেখেন আপনার ভাই ভাবি আমগো তো অনেক বড় উপকার করতেছে, আমগোর আশ্রয় দিছে, থাকুনের জায়গা দিছে, খাইতে দিতেছে। গায়ে গতরে একটু কাজ করলে যদি তাকে সাহায্য হয়। ভাবি এখানে না আরো 3টা চেয়ার আছিল? হ্যাঁ ছিল তো, ভেঙে গেছে তো তাই সরিয়ে দিয়েছি। ও তাহলে আপনাদের খাওয়া শেষ হলে তারপরে আমরা খাবো না? না না, পরে বসার কি দরকার, এখনই বসো। ওই যে নিচে খালি জায়গা আছে, সেখানে বসে পড়। সমস্যা নাই, বাড়ির মানুষ বাড়িতে বসে খাইলে ভালো। আর গ্রামে থাকতো তো আমরা বাড়িতে বসে খাইতাম। ওইখানে আলু ভর্তা আছে, ডাল আছে আর সবজি আছে, এগুলো দিয়ে নাও। হ্যাঁ ভাবি, পরির লেগা 1 পিস মুরগি দেন। দেখো রানী, আমার স্বামীর একার ইনকামে এভাবে প্রতিদিন মাছ মাংস সবাইকে খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব না, তাই সপ্তাহে 1 দিন মাছ আর 1 দিন মাংস থাকবে, আর বাকি দিন এসব শাক সবজি ভর্তা এসবই চলবে। তোমাদের যদি সেটাই সমস্যা হয় তাহলে তোমরা চলে যেতে পারো। আম্মা, আলু ভর্তা ডাল দিয়া ভাত খাও। মাংস খাইতে হইব না, আলু ভর্তা ডাল দিয়া খাইলে তুমি বড় হইয়া পাইলট হইতে পারবা, প্লেন চালাইবা। কি আম্মু, আলু ভর্তা দিয়ে ভাত খেলে বলে পাইলট হওয়া যায়? আমি মাংস খাবো না, আলু ভর্তা খাবো। এত রাগ করেন না, দুপুরে কিছু খাইলেন না, রাইতেও কিছু খাইলেন না, এমনি না খায় থাকলে তো শরীর খারাপ করব। এ বাড়িতে থাকতে হইলে কাজের লোকের মতোই থাকতে হইব, এটা আমি মাইনা নিচ্ছি। তা একটা জিনিস নিয়ে আফসোস লাগে, স্বপ্ন দেখছিলাম মাইয়াডারে একটা ভালো স্কুলে পড়ামো, বড় হইলে ডাক্তার বানামো, কিন্তু মাইয়াডারে এখনো ভর্তি করতে পারলাম না স্কুলে। আপনি একটু কাম কাজের খোঁজ করেন না? কাজের খোঁজ করতে গেছিলাম, রিক্সাতে চালামো তার কোনো উপায় নাই। অপরিচিত কারো কাছে রিক্সা দিব না ভাড়া, আমার তো কোনো গ্যারান্টি নেই। আমার গ্যারান্টি দিব এরকম কোনো মানুষও নাই। কি যে করুন, কেমনে খাবো কেমনে থাকুন কিচ্ছু বুঝতেছি না, এসব অপমান আর ভালো লাগে না। আপনার ভাই ভাবি হ্যাঁ করে দোষ দিয়া তো লাভ নাই। ঢাকা শহরের সবাই একটু হিসাব করে সংসার চালায়, আর বউ মানুষ তো একটু হিসাব করবই। বউ হিসাবে না হইলে কি আর সংসার চলবো? হ্যাঁ 3 জন সদস্য, আমরা আরো 3 জন, হ্যাঁ গো এনে থাকতাছি খাইতাছি, একটু হিসাব তো করবই। আপনি এসব নিয়ে আর মন খারাপ করেন না। এক গ্লাস পানি খাওয়াবি? হ্যাঁ বহেন, আমি আনতেছি। একটাবার সুযোগ দে, যত টাকা চাস আমি দিব, টাকা কমিয়ে শোনা, তো একটাবার ভালোবাসা সুযোগ। আমি পানি আনতে গেছিলাম, আমার জড়ায় ধরছে। এই মেয়েটা অন্ধকার আমাকে চাপটে ধরেছে, ওকে নাকি গ্রামের সবাই রাতের রানী ডাকে, একটা বাজিতের জন্য। তোর এত বড় সাহস, তুই আমার বড় নিয়ে বাজে কথা কস, একদম বাড়ি লয়ে যায় ভালো আমার শহরের বাচ্চা। রাজা, মুখ সামলায় কথা বলো। কাকে নিয়ে বলতেছে এগুলো?
আমার ভাই কোনোদিন এই সমস্ত কাজ করতে পারে না। তোমার বউ খারাপ, তোমার বউ চরিত্র খারাপ, তোমার বউ ইচ্ছা করে বানায় বানায় আমার ভাইয়ের নামে এগুলো বলতেছে। রানী, এখানে যদি আমার ভাইকে নিয়ে বানায় বানায় আরেকটা ফালতু কথা বলা হয়, আমি কিন্তু কালকে সকালে গিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। আপনি এই বাড়িতে থাকবেন না চলে যাবেন সেটা আপনার ব্যাপার। এই হারামির বাচ্চা আবার বোর দিকে বাজে নজর দিচ্ছে, ওর আজকে জানি ওরা ভালো আমি। কারা কি বলছ? কারা কথা আপনি থাকবেন না কি চলে যাবেন আপনার ব্যাপার। ও আমার বউ, আমার সন্তানের মা, দরকার হলে তুই চলে যাবি। তোর কয়টা টাকা দিয়ে দেবো রে, তুই গ্রামে শান্তিতে থাক। কাল সকালবেলা তোর চেহারা দেখতে চাই আমি আর। টাকা দিয়ে দিব না, খাও টাকা তো দিবাই। অনেক টাকার মালিক হইছো না, টাকা দিয়ে যদি সম্পর্ক মাপা যাইতো তোমার ভাই বলে পরিচয় দিতাম না জীবনে। চল যুবরাজ, আমরা এখানে থাকতে পারবো না, এই বাড়িতে মানুষের কোনো দাম নাই, আর তুই তো ছাগল। এই হারামির বাচ্চা আবার বোর দিকে বাজে নজর দিচ্ছে, ওর আজকে জানি ওরা ভালো আমি। কারা কি বলছ? কারা কথা আপনি থাকবেন না কি চলে যাবেন আপনার ব্যাপার। ও আমার বউ, আমার সন্তানের মা, দরকার হলে তুই চলে যাবি। কালকে তোর কয়টা টাকা দিয়ে দেবো রে, তুই গ্রামে শান্তিতে থাক। কাল সকালবেলা তোর চেহারা দেখতে চাই না আমি আর। টাকা দিয়ে দিব না, খাও টাকা তো দিবাই। অনেক টাকার মালিক হইছো না, টাকা দিয়ে যদি সম্পর্কই মাপা যাইতো। এই বাড়িতে থাকতে হইলে কাজের লোকের মতোই থাকতে হইব, এটা আমি মাইনা নিয়েছি। প্রায় একটা জিনিস নিয়ে আফসোস লাগে, স্বপ্ন দেখছিলাম মাইয়াডারে একটা ভালো স্কুলে পড়ামো, বড় হইলে ডাক্তার বানামো, কিন্তু মাইয়াডারে এখনো ভর্তি করতে পারলাম না স্কুলে। আপনি একটু কাম কাজের খোঁজ করেন না। কাজের খোঁজ করতে গেছিলাম, রিক্সাতে চালামো তার কোনো উপায় নেই, অপরিচিত কারো কাছে রিক্সা দিব না ভাড়া। আমার তো কোনো গ্যারান্টি নেই, আমার গ্যারান্টি দিব এরকম কোনো মানুষও নাই। কি যে করুম, কেমনে খাবো, কেমনে থাকুম, কিচ্ছু বুঝতেছি না। এসব অপমান। তোমার বউ খারাপ, তোমার বউ চরিত্র খারাপ, তোমার বউ ইচ্ছা করে বানায় বানায় আমার ভাইয়ের নামে এগুলো বলতেছে। এই হারামির বাচ্চা আবার বোর দিকে বাজে নজর দিচ্ছে, ওর আজকে জানি ওরা ভালো আমি। দরকার হলে তুই চলে যাবি। কালকে তোর কয়টা টাকা দিয়ে দেবো রে, তুই গ্রামে শান্তিতে থাক। এই বাড়িতে মানুষের কোনো দাম নাই, আর তুই তো ছাগল। তাড়াতাড়ি হাসপাতাল নেওয়ার ব্যবস্থা করেন। আরে আমার কাছে কোনো টাকা নাই। আরে টাকা পয়সা একটু ম্যানেজ করেন না, আপনার ভাইয়ের কাছে যান। ভাবি, ভাইজান কই? খালামারে হাসপাতালে নেওয়া লাগবো, কিছু টাকা লাগবো, কিছু টাকা দেন না। নাটক করার জায়গা পাও না তুমি। এই নতুন ধান্দা শুরু করছো টাকা নেওয়ার জন্য? তোমাদেরকে না ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, তারপর আবার কোন সাহসে আসছো টাকা নিতে? যাও বের হও। ভাবি, খালামারে হাসপাতালে নেওয়া লাগবো। মানুষের জন্য টাকা খরচ করার মতো টাকা আমরা নিয়ে বসে থাকি না। যাও যত সব। রানী, ভাবির কাছে টাকা চাইছি, ভাবি টাকা দিব না করছে। টাকা দিও না। আল্লাহ, আচ্ছা এই আমার স্বর্ণের দুলটা বিক্রি করেন, এটা বিক্রি করে তাড়াতাড়ি খালামারে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। আরে বয়ারকে তাড়াতাড়ি যান। আচ্ছা, তোমরা না থাকলে তো এবার আর বাঁচতাম না। খালাম্মা, হাত মুখ তো আল্লাহর হাতে, আমরা বলছিলাম মাত্র। আচ্ছা, তোমরা যে আমাকে হসপিটালে নিয়ে আসলা, টাকা পয়সা কোথায় পাইছো? আমার কাছে তো টাকা ছিল না, পরে রানী করে যে ওর কানের দুলটা আছে ওটা স্বর্ণের, ওইটা বেঁচে দিচ্ছি। টাকা যা পাইছি ওটা দিয়ে কাজ হয়ে গেছে, এখনো 500 টাকা আছে, চিন্তা করেন না আপনি। আরে দেখো, মায়ের অসুস্থতার সময় সন্তান পাশে নাই, তারা বিদেশে থাকে, দেশে আসে না। কত করে বলি যে আমি একা একা থাকি, আসে না। সন্তানদের লেখাপড়া করে না, এত শিক্ষিত বানার কি লাভ বলো? কিসের সন্তান
মা কিসে সেটাই তোমার মাথাতে কি হচ্ছে? থাক খালাম্মা, কাইন্দেন না। ডাক্তার কইছে আপনার এখন আর কোনো বিপদ নাই। আন্টি, আপনি এত বাজে অবস্থা হলো একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন না আন্টি? আমি কি আপনার এত পর বলেন কি আমরা এত পর? হ্যাঁ আসলে আন্টি হয়েছে কি আমরা না অনেক ব্যস্ত থাকি তো তাই আপনার খোঁজ খবরটা একটু নিতে পারিনি। কিন্তু আন্টি আপনি বা কেমন? আপনার তো শরীর খারাপ, আপনি আমাকে একটাবারের জন্য বলতেন আন্টি। আচ্ছা যাই হোক, এখন আপনার শরীরের কি অবস্থা আন্টি? হ্যাঁ, ডাক্তার কি আপডেট দিল খালাম্মা? এখন কি টেস করছো আর বলছো এতই পর? বাবু, কে যে আপন আর কে যে পর আমি বুঝে গেছি। আজকে রাজা রানী না থাকলে আমি তো মরে যেতাম। ওরাই তো আমার জীবন বাঁচিয়েছে। আর এই যে তোমার আপন ভাই, ভাই বউ, ওদেরকে তোমরা তাড়িয়ে দিয়েছো কেন? ওদের অপরাধটা কি? রাজা রানীর মতো ভালো মানুষ হয় না বাবা। এই রানী মেয়েটা তার কানের দুলটা বিক্রি করে সেই টাকাটা দিল। ওদের কাছে আমি সারা জীবনের জন্য ঋণী হয়ে রইলাম। খালাম্মা, আমি যা অন্যায় করেছি সেটা আমি ভাষায় বলতে পারবো না। ওর ঋণ আমি কোনো শোধ করতে পারবো না। ও কি করেনি আমার জন্য? আমার প্রত্যেকটা লোমকূপ ওর কাছে কৃতজ্ঞ। আর আমি যা করেছি কোনো মানুষের কাজ না। ওর সাথে আমি অনেক অন্যায় করেছি। আপনি লজ্জা দিয়েন না আমাকে ভাই। এখন থেকে যা হয়েছে ভুলে যা ভাই। আমি জানি আমার মাফ হবে না, কিন্তু আমাকে একটা তুই সেই ভুল থেকে মানে আমার অনুশোচনা করার একটা সুযোগ দে ভাই। আমরা দুইটা ভাই, এক লোকে যে কটা দিন আছে একটা ডাল ভাত একসাথে নিচে একসাথে খাবো, আমরা একসাথেই থাকুক। না ভাই, আমরা শহরে থাকুন না, আমরা গ্রামে চলে যাবো। যতই কষ্ট হোক গ্রামেই থাকুন। আগে চলে যেতাম, অপেক্ষা করলাম খালাম্মাই সুস্থ হইলে তারপরে যাবো। আমরা আজকে চলে যাবো। হ্যাঁ, কই যাবি তুই? তোমাদের কোথাও যেতে হবে না, তোমরা আমার কাছেই রাজা রানী হয়ে থাকবে। ওরা আজ থেকে উপরে থাকবে। ওদের নামে আমি একটা ফ্ল্যাট লিখে দিব। আচ্ছা, একটা ফ্ল্যাট দিয়ে দেবেন আন্টি? সবকিছু দিয়ে দিলে তো কম দেওয়া হবে। আরো কিছু যদি আমার থাকতো ওই সব ওদেরকে দিতাম।